স্ক্যাবিজ হলে চিকিৎসার জন্য দুটো ওষুধের নাম খুব শোনা যায়, তাই না? পারমেথ্রিন আর বেনজাইল বেনজোয়েট। হ্যাঁ, এই দুটোই প্রধান। তো অনেকের মনেই প্রশ্ন আসে কোনটা ব্যবহার করব। আমরা একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, সেখানে এই নিয়ে বেশ ভালো একটা আলোচনা ছিল। আচ্ছা, আজকের আলোচনাটা মূলত সেটার উপরই ভিত্তি করে। মানে আমরা একটু খতিয়ে দেখব কোনটা বেশি কাজের, ব্যবহারের নিয়ম কেমন, খরচের ফারাক, সাইড এফেক্টস, এইসব আর কি। ঠিক, কারণ স্ক্যাবিজ তো খুব ছোঁয়াছে আর কষ্টও দেয় বেশ। তাই এই দুটো ওষুধের ব্যাপারে পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। মানে সঠিক চিকিৎসার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তাতে। একদম। তাহলে আসুন শুরু করি ব্যবহারের নিয়ম দিয়ে। পারমেথ্রিন ক্রিম, ওটা কিভাবে ব্যবহার করতে হয়? পারমেথ্রিনের ক্ষেত্রে নিয়মটা মোটামুটি সোজাসাপটা। প্রথমে সাবান দিয়ে ভালো করে গোসল করে নিতে হবে। আচ্ছা। তারপর শরীরটা একদম শুকনো করে মুছে নিয়ে গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, মানে পুরো শরীরে ক্রিমটা লাগাতে হবে। বিশেষ করে আঙ্গুলের ফাঁক বা শরীরের ভাঁজের জায়গাগুলোয় একটু মন দিয়ে লাগাতে হয়। কতক্ষণ রাখতে হয়? এটা 8 থেকে 12 ঘন্টা মতো রাখতে হয়। তারপর পরের দিন আবার ভালো করে গোসল। সাধারণত একবার ব্যবহার করলেই কাজ হয়ে যায়। ও, একবারই? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। তবে কখনো কখনো ডাক্তাররা 7 দিন পর আবার একবার লাগাতে বলেন, মানে যদি দরকার মনে করেন আর কি। বুঝলাম। আর বেনজাইল বেনজোয়েট লোশন, ওটার নিয়ম কি একটু আলাদা? হ্যাঁ, ওটা একটু অন্যরকম। এটাও গোসলের পর শরীর শুকিয়ে গলা থেকে পা পর্যন্ত লাগাতে হয়। তবে এটা একটু ঘষে ঘষে লাগাতে বলা হয়, যাতে ত্বকে ভালো করে মেশে। আচ্ছা। আর শরীরে শুকিয়ে গেলে তারপর জামা কাপড় পরতে হয়। এটা সাধারণত পরপর 3 দিন ব্যবহার করতে বলা হয়। পরপর 3 দিন? হ্যাঁ, আর একটা খুব জরুরি বিষয় হলো এই 3 দিন কিন্তু গোসল করা মানা। হ্যাঁ, 3 দিন গোসল ছাড়া? হ্যাঁ, এটাই নিয়ম। ভাবুন তো, গরমকালে বা ধরুন বাচ্চাদের জন্য এটা কতটা অসুবিধার হতে পারে। সত্যি তো। তৃতীয় দিন রাতে লাগানোর পর তার 24 ঘন্টা বাদে ভালো করে সাবান দিয়ে গোসল করতে হয়। তবে একটা কথা মনে রাখা খুব দরকার, যেটাই ব্যবহার করা হোক না কেন, শুধু ওষুধ লাগালেই কিন্তু হবে না। কিছু স্বাস্থ্যবিধি আছে, সেগুলো খুব কঠোরভাবে মানতে হয়, না হলে বারবার ফিরে আসে। হ্যাঁ, সে তো ঠিক। আচ্ছা, খরচের ব্যাপারটা কেমন? এটা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। সাধারণভাবে বলতে গেলে পারমেথ্রিন ক্রিমটা বেনজাইল বেনজোয়েট লোশনের চেয়ে একটু দামি। একটু বেশি, তাই তো? হ্যাঁ, কিছুটা। তাহলে যাদের আর্থিক সামর্থ্য কম, তাদের জন্য তো বেনজাইল বেনজোয়েটই উপায়। ঠিক তাই। আর একটা বড় সুবিধে আছে, সরকারি হাসপাতাল বা ধরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক সময় বেনজাইল বেনজোয়েট বিনামূল্যে পাওয়া যায়। ওহ, তাই নাকি? হ্যাঁ, কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে, মানে সহজলভ্যতার কারণে মানুষ কি তাহলে বেশি পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নিচ্ছে? এটা একটু ভাবার মতো। ঠিক পয়েন্ট। পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় যখন এলামই, একটু বিস্তারিত বলুন। পারমেথ্রিনের সাইড এফেক্টস কেমন? দেখুন, গবেষণায় যা দেখা গেছে, পারমেথ্রিনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তুলনামূলকভাবে বেশ কম। আচ্ছা। কারো কারো হয়তো লাগানোর পর ত্বকে একটু জ্বালা করতে পারে বা একটু চুলকাতে পারে, তবে সেটা খুব অল্প সময়ের জন্য থাকে, ধরুন 2-3 ঘন্টা। মারাত্মক কোনো অ্যালার্জি সেরকম কিছু সাধারণত দেখা যায় না। আর বেনজাইল বেনজোয়েটের ক্ষেত্রে? সেটার পার্শ্ব প্রতিক্রিয়া পারমেথ্রিনের চেয়ে একটু বেশি, বিশেষ করে যাদের ত্বক খুব সংবেদনশীল, মানে সেনসিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ত্বক লাল হয়ে যাওয়া, র্যাশ বেরোনো বা বেশ চুলকানি হওয়া, এইগুলো আর কি। এই কারণেই কিন্তু গর্ভবতী মহিলা বা যে মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন বা খুব ছোট শিশু, তাদের ক্ষেত্রে বেনজাইল বেনজোয়েট ব্যবহার করতে বারণ করা হয়। আচ্ছা, তার মানে সেফটির দিক থেকে দেখতে গেলে পারমেথ্রিনই ভালো। নিঃসন্দেহে আশু প্রতিক্রিয়া কম, আর বেশিরভাগ লোকই এটা সহ্য করতে পারে, তাই পারমেথ্রিনকে বেশি নিরাপদ ধরা হয়। আর এটা কি প্রেগনেন্ট মহিলা বা বাচ্চারাও ব্যবহার করতে পারে? হ্যাঁ, গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা আর 2 মাসের বেশি বয়সী শিশুরাও এটা ব্যবহার করতে পারে। এমনকি খুব দরকার হলে ডাক্তারের পরামর্শ নিয়ে 2 মাসের কম বয়সী শিশুদেরও কিন্তু দেওয়া হয় কখনো কখনো। বাহ, এটা তো দারুণ খবর। কিন্তু আসল প্রশ্ন, মানে কার্যকারিতার দিক থেকে কোনটা এগিয়ে? স্ক্যাবিজ থাড়াতে কোনটা বেশি এফেক্টিভ?
বেশিরভাগ গবেষণা আর গাইডলাইন যা বলছে তাতে পারমেথ্রিনের কার্যকারিতা বেনজাইল বেনজোয়েটের চেয়ে কিছুটা হলেও বেশি। ওহ আচ্ছা। এই জন্যই দেখবেন উলক জুড়ে স্ক্যাবিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে পারমেথ্রিনকেই ধরা হয়, মানে ডাক্তাররা প্রথমেই সাধারণত এটার কথাই ভাবেন। কিন্তু এমনও তো শোনা যায় যে পারমেথ্রিন লাগিয়েও সারছে না অনেকের, মানে ওষুধটা কাজ করছে না, এরকম রেজিস্ট্যান্স কি তৈরি হচ্ছে? একদম ঠিক প্রশ্ন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, যাকে বলে পারমেথ্রিন রেজিস্ট্যান্ট স্ক্যাবিস, মানে জীবাণুগুলো পারমেথ্রিনে আর মরছে না। তখন কি করা হয়? সেই সব ক্ষেত্রে কিন্তু বেনজাইল বেনজোয়েট লোশন বেশ ভালো কাজ দেয়, অথবা ধরুন অন্য কিছু ওষুধ যেমন টেট্রাসল সলিউশন এগুলো ব্যবহার করা হয় এবং তাতে ফলও পাওয়া যায়। সুতরাং বেনজাইল বেনজোয়েটও কিন্তু চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা ভুললে চলবে না। তাহলে বিষয়টা সংক্ষেপে এরকম দাঁড়ালো যে পারমেথ্রিন সাধারণত বেশি নিরাপদ, বেশি কার্যকর আর ব্যবহারেও সোজা, তাই এটা প্রথম পছন্দ। ঠিক। কিন্তু বেনজাইল বেনজোয়েটেরও নিজস্ব জায়গা আছে, বিশেষ করে দাম কম হওয়ায়, আর পারমেথ্রিন যেখানে কাজ করছে না সেখানে বিকল্প হিসেবে। একেবারে তাই। তবে দিনের শেষে সবচেয়ে জরুরি কথাটা কি বলুন তো? কি? যে ওষুধই ব্যবহার করুন না কেন, ওই যে বললাম আনুষঙ্গিক নিয়মকানুনগুলো ঠিকঠাক মানতেই হবে। মানে পরিবারের সবার একসঙ্গে চিকিৎসা করা, রোগীর ব্যবহার করার সব জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম জলে ফুটিয়ে কাচা বা ভালো করে রোদে শুকানো, এগুলো না করলে শুধু ওষুধ দিয়ে স্ক্যাবিস পুরোপুরি সারানো প্রায় অসম্ভব। বারবার ফিরে আসার ঝুঁকি থেকেই যায়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, যা আমাদের ভাবা উচিত। এত ভালো কার্যকর ওষুধ বাজারে রয়েছে, তবুও কেন অনেক পরিবারে বা ধরুন একটা গোটা কমিউনিটিতে এই স্ক্যাবিস ঘুরে ফিরে বারবার আসে? শুধু ওষুধ দেওয়া নেওয়ার বাইরে আর কোন বিষয়গুলো হতে পারে? সেটা আচরণগত, সামাজিক বা পরিবেশগত, এই যে চক্রটা, এই পুনঃসংক্রমণের চক্রটাকে জিয়ে রাখছে, এটা কিন্তু গভীরভাবে ভাবার বিষয়।